গত বছর 26শে ডিসেম্বর 2025 আমরা বেরিয়ে পড়ি বছর শেষে ছুটি কাটাতে 4 দিনের একটি রোড ট্রিপে। শুরু করেছিলাম জয়দেব কেঁদুলি দিয়ে। সেখানে অনেক কিছু দেখেছিলাম যা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ছিলাম WBTDCL এর একটি এক্সিলেন্ট প্রপার্টিতে, আর ঘুরে বেরিয়েছিলাম এই হোটেলেরই সাজেস্টেড কিছু জায়গাগুলি একটু অফবিট জায়গা বলেই আমার মনে হয়েছে। আর ওভারঅল প্রথম দিনের জার্নিটা খুবই ভালো ছিল। আশেপাশে যে সাইট সিন করেছিলাম সেগুলিও খুবই সুন্দর ছিল। আমরা গেছিলাম বক্রেশ্বর ড্যাম, মামা ভাগ্নে পাহাড়, ইছাই ঘোষের দেউল, কবি জয়দেবের মন্দির, হেতমপুরের রাজবাড়ি, এবং সেদিন রাত্রের চমক ছিল হোটেলের তরফ থেকেই অ্যারেঞ্জ করা বাউল সঙ্গীত। সব মিলিয়ে এই প্রথম দিনের আমাদের বেড়ানোটা খুবই ভালো হয়েছিল। দেখতে থাকুন পুরো ব্লগটা। গুড মর্নিং। আজ 26শে ডিসেম্বর, ক্রিসমাসের পরের দিন। বাজে এখন ভোর 4:45। তো আমরা এখন বেরোবো একটা লং ড্রাইভের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হলো জয়দেব কেঁদুলি। বীরভূমের ইলামবাজারের কাছে একটি গ্রাম আছে জয়দেব গ্রাম, যেখানে কবি জয়দেবের বাসস্থান ছিল। তো কবি জয়দেব বিখ্যাত গীত গোবিন্দ রচনা করার জন্য। তো আমরা যাচ্ছি সেই ইতিহাসের খোঁজে। সঙ্গে যাচ্ছে আমার ফ্যামিলি, আর আমার শাশুড়ি মা, আর আমার শালিকা। একবার বাইরের টেম্পারেচারটা দেখুন। এই 7 সকালে উঠে আমি চান করে নিয়েছি, আর অলমোস্ট রেডি ফর আ লং ড্রাইভ। ওডোমিটার বলছে 31,012 কিলোমিটারে যাত্রা শুরু হল। রাস্তা এখনও খুব অন্ধকার। ভোরের আলো ফুটতে না ফুটতেই উঠে পড়লাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। আমরা খুব আর্লি স্টার্ট করেছি। ইচ্ছে আছে ইছাই ঘোষের দেউল দেখে তারপরে আমরা হোটেলে ঢুকবো। এখন আমরা যাচ্ছি শক্তিগড়ের দিকে। পথে খুব কুয়াশা। বাজে এখন সকাল 7:30। আমরা কিছুক্ষণ হলো এখানে একটা স্টপ নিয়েছি শক্তিগড়ে, ল্যাংচা নিকেতনের সামনে। তো এটা আমার সেকেন্ড কাপ চা, আর এখানে মুড়ি মাখা চলছে। মুড়ি মাখা চা দিয়ে আজকে হবে ব্রেকফাস্ট। ম্যাডাম উঠে পড়েছে, এখানে চলছে মুড়ি মাখা। কাকা আমাদের জন্য মুড়ি মাখছে সুন্দর করে। শক্তিগড় থেকে বেরোনোর পর কিছুক্ষণের মধ্যেই ন্যাশনাল হাইওয়ে ছেড়ে ঢুকে পড়লাম স্টেট হাইওয়েতে। আজকে একটি রৌদ্রোজ্জ্বল দিন। আমরা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এখন বাজে 9:30। আমরা এসেছি ইছাই ঘোষের দেউল দেখতে। তো এই গড় জঙ্গলের এখানে এক রাজা ছিলেন, রাজার নাম কর্ণসেন। তো সেই কর্ণসেন রাজার এগেনস্টে একটা প্রজা বিদ্রোহ হয়েছিল। প্রজা বিদ্রোহের যে নেতা ছিলেন তিনি ছিলেন ইছাই ঘোষ। সেই ইছাই ঘোষের নির্মিত এই দেউল, এই স্ট্রাকচারটাকেই বলা হচ্ছে দেউল। তো খুব সুন্দর জায়গা, অপূর্ব। এখন এই জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দায়িত্বে রয়েছে। যদিও কোনো এন্ট্রি ফি নেই, বাট তুলনামূলকভাবে মেনটেনেন্সটা খুবই সুন্দর। এখানে কত টিয়া পাখি আছে দেখুন। জানি না কতটা ক্যামেরায় বোঝা যাবে, এখানে ভর্তি টিয়া পাখি। ওই দেখুন টিয়া পাখি উঠল। এই দেউল আর দেউল সংলগ্ন এই বাগানে ঘুরতে খুব ভালো লাগছে, বিশেষ করে শীতের এই মিঠে রোদ্দুরে। তুমি ব্লগ করবে? হ্যালো এভরিওয়ান, রয়েস ট্রাভেলসের চ্যানেলে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমরা একটা জায়গায় এসেছি, এটা খুব ভালো আর আমার ভালোও লাগছে। এখন আমরা এই জায়গায় ঘুরছি। এখনো চেকিংয়ের টাইম হয়নি, তো তাই চলো সবাইকে দেখাই। আমি সবার ভালো লাগছে কিনা সেটাও জিজ্ঞেস করি। মন্দিরের গর্ভগৃহে এখন একটি শিবলিঙ্গ রয়েছে। মন্দিরটি প্রায় 600 বছরের পুরনো। দেখুন ভেতরের উপর দিকটা গম্বুজাকৃতি,
অপূর্ব সুন্দর, একটা শান্ত স্নিগ্ধ ব্যাপার রয়েছে। আমরা একটা ওয়ান্ডারফুল প্লেসে এসেছি আর আমরা খুব ভালো লাগছে। আর এই জায়গায় অনেক ফুল আছে, দেখতে চাও? দেখাচ্ছি। এই দেখুন, এই ফুলগুলো সুন্দর দেখতে, সবাইকে দেখা যাবে। এই দেখুন মিমি, হ্যালো, কেমন লাগছে? প্রচুর টিয়া পাখি দেখতে পেয়েছি। চিড়িয়াখানাতে গেলেও এত টিয়া পাখি হয় না, এখানে ওরা স্বাধীনভাবে উড়ছে, খুব মজা লাগছে আমার। দাদা, এই জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছে, দূর থেকে একটা ঠাকুর। তো অনেক আমার সুন্দর আর ওয়ান্ডারফুল লাগছে। আমি এরকম আমি কিছু একটা তোমাকে দেখাবো। আমি দিতে পারবো না তো। তোমার কেমন লাগছে এখানটা এসে? কাল হচ্ছে একদম ওপরে, তারপরে নারায়ণ, আর এটা গণেশ। আচ্ছা, এটা কি দেউলের স্ট্রাকচার? এটা থাকতেই হবে? দেউলে দেখুন বীরভূম বলছি, বাঁকুড়ার যেগুলো মন্দির আছে, হ্যাঁ, পুরাতত্ত্ব বিভাগে বা এরকম মন্দির, সেখানে কিন্তু ওই জিনিসগুলো আছে। বেশিরভাগই যে মন্দিরে না আগেকার টেরাকোটা, সেই অনেক জায়গাতেই আছে। আর বলছে যে দেউল স্থাপত্য শৈলী হলো পূর্ব ভারতের, বিশেষত বাংলা ও ওড়িশার একটি প্রাচীন মন্দির স্থাপত্য শৈলী, যার আবিধানিক অর্থ মন্দির বা দেবালয়, এবং এটি বাংলা ও কলিঙ্গ স্থাপত্য নির্মিত একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রধানত ইট ও পোড়ামাটি দিয়ে নির্মিত হয়। এবং এর বৈশিষ্ট্য হলো উঁচু পিরামিড আকৃতির চূড়া, যা রেখ দেউল, যেটা এটা গর্ভগৃহ, পীরা দেউল মণ্ডপ ও খাকড়া দেউল অল্টারনেটিভ টাওয়ার, এই তিনটে ভাগে বিভক্ত। কিছুটা উড়িষ্যার ধাঁচও আছে। উড়িষ্যা আমাদের বড়ভূয়া মন্দিরে দেখবে। আমরা এখন দেউলের সামনে বসে একটা চায়ের দোকানে চা খাবো। দেউলের এখান থেকে এখন বেরোচ্ছি, এখন বাজে প্রায় 11:15। এখন যাব আমাদের একতারা ট্যুরিজম প্রপার্টির দিকে। এটা WBTDCL এর একটা প্রপার্টি, যেখানে আমরা থাকবো আজকে। তো এখন সোজা ওখানে যাচ্ছি। চলেছি অজয় নদের উপরের ব্রিজ দিয়ে। এখন অজয় নদ পুরো শুকনো। এরই বর্ষাকালে এক ভয়ঙ্কর রূপ থাকে। এখন এক ফোঁটা জল নেই, শুধু বালি আর বালি। বাজে প্রায় 11:05। আমরা জাস্ট এসে পৌঁছালাম, এসে গাড়িটাকে পার্ক করলাম। একবার প্রথম ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে। এইটা হলো রিসেপশন এরিয়া, রিসেপশনের পাশেই একটা লাউঞ্জ এরিয়া, সেটাও খুব সুন্দর। আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একদম বাঁধা গরু ছাড়া পেয়েছে। সে তার মিমির সঙ্গে প্রপার্টিটা এক্সপ্লোর করছে। অপূর্ব জায়গা, অপূর্ব। যে এখন 11:10, আমরা এই পৌঁছেছি কিছুক্ষণ হলো একতারা ট্যুরিজম প্রপার্টিতে। অদ্ভুত সুন্দর লাগছে, আপনাদের দেখায় প্রপার্টিটা। আর চেক ইনের ফর্মালিটিস হয়ে গেছে, কিন্তু রুম এখনও রেডি হয়নি। রুম রেডি হতে আরও বলছে যে আধ ঘন্টা মতো তো লাগবে। 12টায় অ্যাকচুয়াল চেক ইন। আর ক্রিসমাস বলে এই সময়টা পুরো প্রপার্টি ফুল ছিল। রিসেপশানে যে ভাই ছিল তার থেকে জেনে নিয়েছি যে কোথায় কোথায় ঘুরতে যাব। তো আমরা ভাবছি যে লাঞ্চ করেই আমরা বেরিয়ে যাব। প্রথমে যাব একটা ড্যাম আছে এখানে, নীলনীর ড্যাম, এরকমই কিছু একটা নাম শুনলাম। তারপরে যাব সেখান থেকে মামা ভাগ্নে পাহাড়, আর তারপরে হেতমপুর রাজবাড়ি হয়ে বিকেলের মধ্যে ফেরার চেষ্টা করব। আসার সময় ইচ্ছে আছে জয়দেবের মন্দিরটা দেখার, আর এখানে রাত্রিবেলা বাউলের অনুষ্ঠান আছে, সেটা আমার দেখার খুব শখ। একতারা ট্যুরিজম প্রপার্টিতে জয়দেবের গ্রামে এসছি, তো সেখানে যদি বাউল সঙ্গীত না শুনি, দিস ইজ নট ডান। এই প্রপার্টির প্রপার্টি ম্যানেজার এবং স্টাফেরা খুবই ভালো। অবশ্যই জয়দেবে খুব বেশি এক্সপ্লোর করার জিনিস নেই, কিন্তু এখানকার স্টাফেরা নিজেরা 4-5টা এক্সপ্লোর করে কিছু দারুণ অফবিট প্লেসের একটি লিস্ট বানিয়েছে। আমরা অবশ্যই আজ বিকেলে এদের লিস্টের থেকে কিছু জায়গা এক্সপ্লোর করে দেখব। এটা হলো রেস্টুরেন্ট এরিয়া। দেখুন রেস্টুরেন্টটা কি সুন্দর ডেকোরেটেড। এখন দিয়া লাঞ্চের অর্ডার দিচ্ছে।
আর অর্ডার করে বেরিয়ে আসছে। কি অর্ডার করেছো? ফিশ থালি আর ভেজ থালি। ফিশ থালি আর ভেজ থালি। না, সঙ্গে অ্যাকচুয়ালি এক্সট্রা মাছ নিয়েছি বলে ভেজ থালিটা করি। ওকে। এবেলাটা হচ্ছে খাবারের দিকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না, কারণ এবেলাটা ঘোরাটা বেশি ইম্পর্টেন্ট। ফিরে এসে রাত্রিবেলা গুছিয়ে খাওয়া যাবে। ঠিক কথা। কালকে গিয়ে শিখে নিও শান্তিনিকেতনে, বা আজকে বাউল একাডেমির প্রোগ্রামে শুনে নিও। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ফ্রেশ লাইম সোডা। আমরা আছি ফার্স্ট ফ্লোরে, রুম নাম্বার 212 আর 213-তে। শুরুতেই দেখায় দরজাটা কি সুন্দর। এখানে কিন্তু কলিং বেল নেই, এখানে আছে এরকম দরজায় নকিং সিস্টেম। আচ্ছা, ঢুকেই স্ট্যান্ডার্ড রুম যেরকম হয় WBTDCL এর, একটা সেন্টার টেবিল আছে, দুটো বসার জায়গা, এখানে একটা কাবার্ড আর ওয়াইফাই আছে দেখতে পাচ্ছি, ওয়াইফাই পাসওয়ার্ড লেখা, একটা সুন্দর কিং সাইড বেড, একটা ফুল সাইজ মিরর, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক যেখানে ওপরে একটা টিভি আছে, তলায় সুন্দর একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, এখানে ওয়াটার কেটল রয়েছে, আর বাইরে থেকে আমাদের জানলার বাইরের ভিউটা এরকম। এখানে একটা মিনি ফ্রিজও আছে। আচ্ছা, এবার দেখাই টয়লেটটা কীরকম। আমি টয়লেট্রিজগুলো বের করে আনবো। আচ্ছা ঠিক আছে, টয়লেটটা দেখাই। টয়লেটে আলো। আচ্ছা, এখানে শাওয়ার এরিয়া আর ড্রাই এরিয়া, ওয়েট এরিয়া ড্রাই এরিয়া আলাদা করে ভাগ করা আছে। সুন্দর একটা বেসিন অ্যান্ড ফুল সাইজ মিরর, টাওয়েল ফ্রেশ দিয়ে গেছে। ওভারঅল খুবই সুন্দর। আর দেখাই টয়লেট্রিজে কি দিয়েছে। টয়লেট্রিজে রয়েছে শাওয়ার ক্যাপ, রয়েছে কোম আর ডেন্টাল কিট, দুটো ডেন্টাল কিট, একটা শেভিং কিট, আর শ্যাম্পু, বডি লোশন অ্যান্ড শাওয়ার জেল। আরো বাহ, সাবান, মানে কিছু না আনলেও চলতো। আর দুটো সাবান। বাড়ি থেকে আমরা শুধুই বয়ে আনি এই জিনিসগুলো, আর এখানকার কিটগুলো আমরা ভরে বাড়ি নিয়ে যাই। কেমন লাগছে? আমার খুব ভালো লাগে। 1:15 বাজে, এবার যাচ্ছি লাঞ্চ করতে। 1:15-তে লাঞ্চ করতে যাওয়ার কথা ছিল। প্ল্যান হচ্ছে এখানে খেয়ে দেই, একটুখানি রেস্ট করেই আমরা বেরিয়ে যাব। টার্গেট রাখছি 2টোর মধ্যে বেরোনো। সার্ভ হয়ে গেছে আমাদের খাবার। এটা হচ্ছে একটা WBTDCL এর টিপিক্যাল ভেজ থালি, আর এটা ছাড়াও আমরা অর্ডার করেছিলাম আলা কার্টেতে ফিশ। তো খাবার দাবার খুবই ভালো ছিল। ভেবেছিলাম 2টোর সময় বেরোবো, এখনই বেজে গেল 2:15 খেয়ে উঠতে। এখানে লাঞ্চটা ওরা বলেছিল যে 1:15 পরে সার্ভ করবে, বাট লাঞ্চটা পেতে পেতেই প্রায় 1:45 হয়ে গেছে। রোদের আমেজটা খুব ভালো লাগছে। তো দেখি এবার বাকি সবাই কি বলে, সবারই এনার্জির ওপর ডিপেন্ড করে আমরা রওনা দেব। খাওয়া দাওয়ার পরে আমরা ঠিক করলাম যে প্রায় 3টে নাগাদ আমরা বেরোবো। এখন সবাই একটু এই মিঠে রোদের মধ্যে চারপাশটা ঘুরে দেখছে, যে যার নিজের মতো এনজয় করছে, আর তারপর রুমে ফিরে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব। আমাদের রুমের সামনে ব্যালকনির এই বারান্দাটা থেকে দেখা যাচ্ছে যে সামনে একটা মাঠ, আর সেখানে এখানকার লোকাল ছেলেরা ক্রিকেট খেলছে। বেশ বড় টুর্নামেন্ট চলছে, প্রচুর ভিড়। হঠাৎ করে ভিড় জমে গেল এখানে, দেখাই আপনাদের। এই দেখুন কত লোক, হঠাৎ করে মাঠ জুড়ে এত লোক চলে এসছে। খুব বড় সড়ো টুর্নামেন্ট হচ্ছে। ইনি রেডি ওনার টেডিকে নিয়ে। কোথায় চললে? আমরা একটা ড্যামে যাচ্ছি, ওই পাহাড়ে যাচ্ছি। ওই পাহাড়টার নাম মামা ভাগ্নে। ভেরি গুড। আর তারপরে তারপরে হেতামপুরের রাজবাড়ি। আর ওইখানে একটা স্কুল ছিল, তার মাথায় 4টে ভূত এরকম নাচছিল। কে বলেছে এই গল্পটা? তুমি বলেছো।
এরপর আমরা বেরিয়ে পড়লাম প্রায় বেলা 3টে নাগাদ। হোটেলের গাইডেন্স অনুযায়ী আমরা প্রথমে যাচ্ছি সবথেকে দূরের দ্রষ্টব্য বক্রেশ্বর ড্যাম। এই দেখুন, গাড়িতে সবাই আরামে ঘুমোচ্ছে। একজন ড্রাইভারের কাছে এটা একটা কমপ্লিমেন্ট যে গাড়িতে সবাই শান্তিতে ঘুমিয়ে আছে। হোটেলের লিস্টে এই ড্যামটির নাম দেওয়া হয়েছে নীল নির্জনে ড্যাম। আসলে এটি হলো বক্রেশ্বর ড্যাম। রাস্তার অ্যাপ্রোচটা একটু খারাপ হলেও বক্রেশ্বর ড্যামটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি জায়গা। অফবিট প্লেস অবশ্যই, কারণ এটি এখনও ট্যুরিস্টে ভরে ওঠেনি, তাই জন্যই এই জায়গাটি খুবই সুন্দর। অদ্ভুত শান্তি। জায়গাটার নাম নীল নির্জনে, আর এখানে আছে বক্রেশ্বর ড্যাম। এখানে লেখা আছে জায়গাটার নাম বক্রেশ্বর ড্যাম। যাই হোক না কেন, অদ্ভুত সুন্দর। ওদিকে জলে হাঁস চড়ে বেড়াচ্ছে, প্যাক প্যাক ডাক শোনা যাচ্ছে, আর চারিদিক নিস্তব্ধ। সত্যি কথা বলতে কি, আমার এই জায়গাটা পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম, ওগুলো অবশ্যই অনেক বড়, অনেক বেশি সুন্দর, কিন্তু সেই জায়গার থেকেও আমার এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আর এই নিস্তব্ধতাটা খুব ভালো লাগছে। খুব এনজয় করছি জায়গাটাকে। এখানে প্রচুর বার্ড দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা করে বার্ডের নাম দেওয়া আছে, যেগুলো এখানে দেখতে পাওয়া যায়। দুই দিকের সৌন্দর্য অনবদ্য, আর এই জায়গাটির যে নিস্তব্ধতা রয়েছে সেটি এই জায়গাটির মাহাত্ম্য আরও অনেক গুণ বাড়িয়ে তুলছে। জানি না জায়গাটার নাম নীল নির্জনে নাকি বক্রেশ্বর ড্যাম। যতক্ষণ না সাধারণ মানুষের ভিড় জমে উঠছে, এই জায়গাটির নাম থাক না নীল নির্জনে। খুবই সুন্দর নাম। একটা মেয়ে আবার মায়ের কোলে উঠে পড়েছে। বলে বাবালে, মার মেয়ে এখানে বসে বসে পাখি দেখছে। ও মার মেয়ে, একটা ফটো দেবে গো? রেডি, 1 2 3, সে চিজ। বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিই পরের গন্তব্যের উদ্দেশ্যে। আচ্ছা, বক্রেশ্বর ড্যাম দেখে আমরা এখন চলে এসেছি মামা ভাগ্নে পাহাড় দেখতে। আমার মামার বাড়ি বীরভূমে হওয়া সত্ত্বেও আমি কোনোদিনও মামা ভাগ্নে পাহাড় দেখিনি। তো এইবার মামা ভাগ্নে পাহাড় আমার আর রায়ের জন্য প্রথমবার। বীরভূম জেলার দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় এক প্রাকৃতিক বিস্ময়। এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য গ্রানাইট পাথর, আর তার মধ্যে রয়েছে সবচেয়ে দুটি বড় পাথর, যার একটিকে মামা ও আরেকটিকে ভাগ্নে নামে চিহ্নিত করা হয়। সেই থেকে এই পাহাড়ের নাম মামা ভাগ্নে পাহাড়। ইতিহাসবিদরা বলেন বহু বহু বছর আগে কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক পরিবর্তনের কারণে এই পাহাড়ের সৃষ্টি হয়েছে। গ্রানাইটের এই গঠন ভূতত্ত্ববিদদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গার ইতিহাসটা কি বলো একটু? উইকিপিডিয়া তো বলছে যে শ্রীকিপিডিয়া ওই সেতু বন্ধের সময় যখন হচ্ছে হিমালয় থেকে পাথর নিয়ে যাওয়া হচ্ছিল, রথ থেকে নাকি কিছু পাথর পড়ে গিয়ে মামাভাগ্নে পাহাড়ের সৃষ্টি হয়েছে। বাহ বাহ। মামা ভাগ্নে পাহাড়ে এটা আমার প্রথমবার। পড়ন্ত বিকেলের আলোয় শীতের আমেজ নিয়ে এই পাহাড়টি দেখতে আমার তো বেশ ভালো লাগলো। মামা ভাগ্নে পাহাড়ের নিচে রয়েছে একটি মন্দির, তার নাম পাহাড়েশ্বর মন্দির। সেই মন্দিরের ভেতরে নাকি একটি শিলা রয়েছে, যেটি সময়ের সঙ্গে সঙ্গে আয়তনে বাড়ে। মামা ভাগ্নে পাহাড় দেখার পরে আমরা এখন চলে এসেছি হেতমপুরের রাজবাড়ি। প্রায় ভগ্নপ্রায় এক রাজবাড়ি। এখানকার সামন্ত রাজাদের
বাড়ি ছিল এটা। তো এই কয়েকদিন আগেই রায়াকে একটা হেতমপুরের ভূতের গল্প বলছিলাম, তো রায়াও খুব এক্সাইটেড এই হেতমপুরের রাজবাড়িতে আসার জন্য। প্রায় 100 বছর আগে রাজা রামরঞ্জন চক্রবর্তী এই প্রাসাদ নির্মাণ করেন। এই প্রাসাদে রয়েছে ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়া, রয়েছে উচ্চ স্তম্ভ, বড় বড় বারান্দা আর অলংকৃত দরজা জানলা। স্বাধীনতা আন্দোলনের সময়ে অনেক গুরুত্বপূর্ণ মিটিং এই রাজবাড়িতে হয়েছে। অতীতের গৌরবের সাক্ষী এই রাজবাড়িটি এখন অবস্থা খুবই খারাপ, একদমই ভগ্নপ্রায়। ও মা, কি সুন্দর দেখুন, একটি পেতলের রথ, ওয়ান্ডারফুল। বাবা এখন আমরা ঢুকছি এখন। এই রথটি নির্মাণ করে স্টুয়ার্ট অ্যান্ড কোম্পানি, যেটি লাস্ট মেরামত করা হয় 2015 সালে। রথটি দেখে মনে হচ্ছে বছরে একবার হলেও এই রথটি ইউজ করা হয়। রাজবাড়ির অবস্থা সত্যি খুবই খারাপ। কি অদ্ভুত সুন্দর দেখুন, পুরো ভগ্নপ্রায় বারান্দা, এই দালান কি অদ্ভুত সুন্দর। ওইদিকেও আরেকটি অংশ আছে, কিন্তু এখানে এমন জংলা হয়ে আছে যে আর ওই দিকটা যাওয়া যাবে না। যাই হোক, খুব ভালো লাগলো। এবার সন্ধে নেমে আসছে, আমরা বেরিয়ে পড়লাম হেতমপুর রাজবাড়ি থেকে। এইটি হলো রাজবাড়ির মূল ফটক, আর রাজবাড়ির এই মূল ফটকটি বাইরে থেকে দেখলে দেখা যায় বাঁ দিকের যে অংশটি রয়েছে সেটি দিয়ে রাজবাড়ির প্রবেশদ্বার, আর ডান দিকে আরও একটি অংশ রয়েছে যেটি একটি স্কুলকে দিয়ে দেওয়া হয়েছে। তো এটি বন্ধ ছিল বলে আমরা ভেতরে যেতে পারিনি। এরপর আমরা চলে আসি জয়দেব মন্দিরে। এটি WBTDCL এর প্রপার্টির খুবই কাছে। তো দ্বাদশ শতাব্দীর কবি জয়দেব আর তার স্ত্রী পদ্মাবতীকে ঘিরে অনেক কটি প্রচলিত কাহিনী রয়েছে, যাদের মধ্যে একটি প্রধান কাহিনী হলো যে গীত গোবিন্দ রচনার সময় কবি একটি বিশেষ অংশে লিখতে যাচ্ছিলেন যে শ্রীকৃষ্ণ রাধার চরণে মাথা নত করছেন, কিন্তু ভগবান স্বয়ং ভক্তের পায়ের কাছে মাথা রাখছেন, এই কথাটি তিনি লিখতে গিয়েও লিখতে পারছিলেন না। বারবার তিনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তাই তিনি ওই অংশটিকে অসম্পূর্ণ রেখে অজয় নদে স্নান করতে যান। কথিত আছে যে জয়দেব চলে যাওয়ার পর স্বয়ং শ্রীকৃষ্ণ জয়দেবের রূপ ধরে তার গৃহে আসেন এবং তার অসম্পূর্ণ শ্লোকটি সম্পূর্ণ করেন। তিনি লেখেন, দেহি পদপল্লব মোদরম, অর্থাৎ তোমার পল্লব সম সুন্দর চরণটি আমার মাথায় অর্পণ করো। এরপর পদ্মাবতী তাকে জয়দেব মনে করে খাবার পরিবেশন করেন। আসল জয়দেব যখন ফিরে আসেন স্নান করে, তিনি এসে দেখেন যে তার অসম্পূর্ণ শ্লোকটি লেখা হয়ে গেছে এবং তার স্ত্রী তার আগেই খেয়ে নিয়েছেন। তখন তিনি বুঝতে পারেন যে স্বয়ং ভগবান নিজেই এসে তাকে কৃপা করেন। সাইট সিন করে ফিরে এলাম, এখন বাজে 6:05, ঘুটঘুটে অন্ধকার, আর বিশেষ ঠান্ডা লাগছে না, হয়তো রাতের দিকে খুব ঠান্ডা লাগবে। আমি একবার প্রপার্টিটা দেখায়, রাতের বেলা কি সুন্দর লাগছে। এখানে নাকি আজকে রাত্রিবেলা ঠিক না, সন্ধেবেলা একটা বাউলের প্রোগ্রাম আছে, তো সেটাও দেখার ইচ্ছে রইল। দেখুন রাতের আলোয় কি সুন্দর লাগছে প্রপার্টিটা। এখন যাচ্ছি রেস্টুরেন্টে ইভিনিং স্ন্যাক্সের অর্ডার দিতে। রেস্টুরেন্টে একবার দেখায়
কি অপূর্ব সুন্দর ডেকোরেশন। সামনের ব্যালকনিটাও রাতের আলোতে বেশ সুন্দর লাগছে। এইটা হলো আমাদের সেকেন্ড স্ন্যাক্স। এখন বাজে সন্ধ্যে 7:30। এসেই আমরা এক রাউন্ড চা আর পকোড়া খেয়েছি। সেটা এতটাই খিদে ছিল যে আমরা ছবি তুলতে পারিনি। এখন অর্ডার করেছি ভেটকি মাছের ফিশ ফিঙ্গার 2 প্লেট। দেখে তো খুবই প্রমিসিং লাগছে, খেয়ে জানাচ্ছি কেমন। যেমন দেখতে তেমন খেতেও। এরাই রেকমেন্ড করলো, ফ্রেশ ভেটকি মাছ এসছে আজকে, ট্রাই করুন, মাছ রেকমেন্ডেড। বাজে এখন সন্ধে 7:45। 15 মিনিট আগে শুরু হয়েছে এই বাউলের প্রোগ্রাম। এসেছে বোলপুর থেকে উদাস বাউলের দল। এরপর আমরা বাউল দলটিকে রিকোয়েস্ট করি যে বাউল সঙ্গীতে ব্যবহৃত যন্ত্রাংশের সাথে যেন আমাদের পরিচয় করি। খঞ্জনি, হ্যাঁ বেশ। ওটা কি গাবগুবাগু? গাবগুবাগু, আচ্ছা 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 বেশ। ওটা ডুগি, বেশ। আহা অপূর্ব। কাকা, হ্যাঁ হ্যাঁ। আর ওটা কি বললেন? ওটা ডুবকি, ডাবলি। বাহ বাহ। গোলে মালে কেমন? এই বিড়ি না করলে তো চলে না। আমাদের বছর শেষে রোড ট্রিপের আজকে ছিল প্রথম দিন। আজকের গল্প এই পর্যন্ত থাক। গল্পের বাকি অংশ জানতে পরের ব্লগগুলি অবশ্যই দেখবেন।